প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর পানামনগর যাওয়ার জন্য যখন গুলিস্তানে পৌঁছাইলাম তখন ঘড়িতে সময় বাজে সকাল 8টা। স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে দুটি বাস সোনারগাঁয়ে যায়। বাস দুটি স্বদেশ ও দোয়েল। প্রতি 20 মিনিট পর পর বাস দুটি সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। বাস ভাড়া 65 টাকা। গুলিস্তান থেকে সোনারগাঁ যেতে প্রথমে আপনাকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে, পরে সেখান থেকে অটোতে করে পানামনগর বা সোনারগাঁ যেতে পারবেন। আজ আমি যাচ্ছি ইতিহাসে হারিয়ে যাওয়া পানামনগরী দেখতে, যে নগরীর উৎপত্তি হয়েছিল 15 শতকে। ঈশা খাঁ যখন বাংলার রাজধানী সোনারগাঁকে প্রতিষ্ঠা করেন, সেই সময়ে ব্যবসায়িক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই নগরীর উৎপত্তি লাভ করে। আর এই নগরীটি পৃথিবীর 100 ধ্বংসপ্রায় নগরীর মধ্যে একটি। এই নগরীতে যেতে হলে আমাকে প্রথমে গুলিস্তানে আসতে হলো, এবং গুলিস্তান থেকে স্বদেশ কিংবা দোয়েল যে কোনো বাসে করে আপনি যেতে পারবেন। প্রত্যেকটি বাসের টিকিট হচ্ছে 65 টাকা করে। এই গুলিস্তান থেকে আমরা প্রথমে যাব মোগরাপাড়া বাস স্ট্যান্ডে, তখন সেখান থেকে আমরা যাব সিএনজি কিংবা অটোতে করে পানামনগরে। তো ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক। আমি নির্ধারিত ভাড়ায় টিকিট কেটে বাসে উঠলাম। বাসটি 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিল। বাসটি রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে রাষ্ট্রপতি ভবনের সৌন্দর্য উপভোগ করলাম। ভবনের আয়তন বেশ বড়, তা দেখে বোঝা যায়। দেখতে দেখতে রাষ্ট্রপতি ভবন পার হয়েই বাসটি ফ্লাইওভারে উঠল। যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লাইওভার থেকে পাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। রাস্তায় যানজট না থাকার কারণে খুবই দ্রুত বাসটি কাশপুর ব্রিজে এসে পৌঁছাইল। ঢাকার কাশপুর ব্রিজ শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হয়েছে। এটি ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলকে ঢাকার সাথে সংযুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত সেতুগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সেতুর উপর থেকে অসংখ্য মালবাহী জাহাজ দেখা যায় এবং এই নদীর দুই ধারে গড়ে উঠেছে অসংখ্য ইন্ডাস্ট্রিজ। এটা হচ্ছে মোগরাপাড়া বাস স্ট্যান্ড, আবার মোগরাপাড়া চৌরাস্তা বলে এই জায়গাটাকে। তো দেখুন
এই জায়গাটি কীরকম। আমি এখন মোগরাপাড়া বাস স্ট্যান্ড, এখান থেকে আপনাদের মোগরাপাড়ার দৃশ্যগুলো দেখাচ্ছি। আপনারা এখানে নেমেই কিছু নাস্তা পানি করতে পারেন। এখানেও তেমন একটা ভালো কোনো হোটেল নাই, তবে বসেকি রেস্তোরাঁ পাইলাম এই জায়গায় একটা হোটেল, অথবা অন্য কোথাও আরও ভালো হোটেল থাকতে পারে। আমি এখন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে, গুলিস্তান থেকে 30 মিনিটের মধ্যে আমি এই জায়গায় আসলাম। এবার এখান থেকে আমি পানামনগরের দিকে রওনা দিব। তো ঠিক আছে বন্ধুরা, চলুন যাওয়া যাক। মোগরাপাড়া বাস স্ট্যান্ডের কাছেই এরকম ফলের দোকান আছে, অসংখ্য ফলের দোকান। মোগরাপাড়া থেকে একটা অটো ভাড়া করলাম পানামনগর যাওয়ার জন্য। তো অটো ভাড়া পড়লো আমার 30 টাকা। 30 টাকা দিয়ে আমরা এখন পানামনগরে যাচ্ছি। অবশেষে আমি পানামনগরে এসে পৌঁছাইলাম। পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। এটি মুঘল সুলতানি ও ঔপনিবেশিক স্থাপত্যের মিশেলে গড়ে ওঠা একটি অনন্য নিদর্শন। 15 শতকে বাংলার স্বাধীন সুলতান ঈশা খাঁ সোনারগাঁওকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন। পানামনগর ছিল এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। মসলিন ও নীল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই নগরী। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীলকুঠিও স্থাপন করে। আমরা পানাম সিটি বা পানামনগর যাওয়ার জন্য আমরা টিকিট কাউন্টারের সামনে আসছি। আমরা এখানে নির্ধারিত ফি দিয়ে টিকিট কাটব, তারপরে প্রবেশ করব। এখানে টিকিটের জন্য নির্ধারিত ফি রাখা হয়েছে দেশি পর্যটকদের জন্য 20 টাকা। মুঘলদের সোনারগাঁ অধিকারের পর 1611 খ্রিস্টাব্দে পানামনগরের উন্নয়ন ত্বরান্বিত হয়, বিশেষ করে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে। ঐতিহাসিকদের মতে এখানে 102টি ভবন ছিল, এর মধ্যে 52টি টিকে আছে। অনেক ভবন ঝুঁকিপূর্ণ এবং প্রাকৃতিক ক্ষয় বা অবৈধ দখলের শিকার। ভবনগুলোর স্থাপত্য শৈলীর দিকে তাকালে দেখা যায় ইউরোপীয়, মুঘল, গ্রিক ও স্থানীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। বাড়িগুলোতে ঢালাই লোহার ব্র্যাকেট, ভেন্টিলেটর, মোজাইক মেঝে এবং নীল সাদা টাইলসের ব্যবহার লক্ষণীয়। এই নগরের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত ছিল, কিন্তু কালের বিবর্তনে সেটিও আজ খালে পরিণত হয়েছে। এটাই হচ্ছে পানামনগর, যে নগর ঈশা খাঁর হাত ধরে। ঈশা খাঁ যখন সোনারগাঁকে বাংলার রাজধানী ঘোষণা করেন, তখন এই পানামনগর ব্যবসায়িক এবং প্রশাসনিক কেন্দ্র ছিল। তো পানামনগরের ভিতরে কি কি আছে আমি তা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই আমার আয়োজন। তো ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমি প্রত্যেকটি ভবনই আপনাদেরকে ভালোভাবে দেখাবো। দর্শক, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানামনগরের 1 নম্বর ভবন। এই ভবনটি হচ্ছে দোতলা বিশিষ্ট, এবং ভবনটি যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ভবনের যে পলেস্তারগুলো এগুলো সংস্কারের জন্য তুলে ফেলা হয়েছে, এবং ভবনটি দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। আর এই ভবনটিকে যদি আমি পিছনের পাশটা দেখাতে চাই তাহলে কীরকম দেখায় চলুন দেখি। এই যে পিছনে এই 1 নম্বর ভবনের এটা হচ্ছে পাশের একটা দেয়াল। এই দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটারও পলেস্তারগুলো খসে গেছে, আর ভবনটির একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভবনটি পিছনের পার্শ্বটা হচ্ছে এরকমের। এটাই হচ্ছে পিছনের পাশের অংশটা। তো এই হলো 1 নম্বর ভবনের পিছনের দিকটা এরকম। এবার আমরা দেখি আরও একটি ভবনের দিকে যাব। দর্শক, এটা হচ্ছে পানামনগরের 2 নম্বর ভবন। এই ভবনটি দেখতে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, আর এই ভবনটি তো বেশ নকশা আছে। নকশাগুলো দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মূর্তি সদৃশ কিছু নকশা দেখা যায়। জুম করে একটু দেখা যাক। এই যে দেখা যায় এখানে মূর্তি সদৃশ নকশা আছে, আর ভবনটি দেখতে হচ্ছে এরকম। আর এই ভবনের পাশটা কীরকম এখন আমি সেইখানে নিয়ে যাব। এই ভবনের পাশটা এখন আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, এই ভবনের সঙ্গে একটা লাগোয়া গেট আছে, এই গেট পার হয়ে যেতে হবে আমাদের। এই 2 নম্বর ভবনের পাশের দেয়াল হচ্ছে এটা। এটাও একটি দ্বিতল ভবন, আর ভবনের পিছনের দিকে এই অংশটুকু আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমি যদি এই ভবনের একটা অংশ দেখাই, তাহলে এটা হচ্ছে পিছনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। এটা হচ্ছে 2 নম্বর ভবনের একদম পিছনের অংশ। আর পিছনের অংশে এরকম একটা শান বাঁধানো, 3 দিকে শান বাঁধানো একটা পুকুর। পুকুরটা একদম ময়লা ফেলিয়ে কিংবা লতা গুল্ম দিয়ে ভরে গেছে, সংস্কার করা হয়নি, যার কারণে এটার ভগ্নদশা। আর এখানে পিছনের অংশতে লিচু বাগান, সেই সঙ্গে আম গাছ, লিচু গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং টয়লেট সহকারে আছে এগুলো। এটি হলো 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর ভবনের পেছন পাশ বা বাউন্ডারি বলা যায়। এই ভবনটি হচ্ছে 3 নম্বর ভবন, এবং এটা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছে বা সংস্কার কাজ এখানে সম্পন্ন করছে। এইটা হচ্ছে 3 নম্বর ভবন। ঠিক এইভাবে আমি এখানে যতগুলো ভবন আছে বাই সিরিয়ালে আপনাদের এখন আমি দেখাবো। দর্শক, এবার আমি 5 নম্বর ভবনের দৃশ্যপট দেখাবো। এটা হচ্ছে 5 নম্বর ভবন। এই ভবনটি হচ্ছে 3 তলা বিশিষ্ট
দেখতে পাচ্ছেন আপনারা, এবং প্রতিটি তলায় কি অসম্ভব সুন্দর টেরাকোটা এবং সেই সঙ্গে খোদাই করে নকশা করা আছে। এই প্রতিটি নকশায় কিন্তু আপনার ইন্দো ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা। অনেকগুলো নকশা ইতিমধ্যে খুলে গেছে, কিছু অবশিষ্ট আছে। একটু জুম করে দেখলে তা আপনারা দেখতে পাবেন, এই যে কিছু নকশা এখানে করা আছে। এই নকশাগুলো বর্তমানে অবশিষ্ট তেমন একটা নাই। দেখুন, এই ভবনটি কিন্তু 3 তলা। আর নিচে আমি এখন আপনাদের দেখাবো এই ভবনের ভিতরে। চলুন তাহলে এবার ভিতরটা দেখে আসি। এটা হচ্ছে ভিতর, মানে বেলকনি বলা যায়। আর এই কক্ষের ভিতরে প্রবেশ করার জন্য রাস্তা আছে, কিন্তু এগুলো বন্ধ করা। ভিতরে যাওয়ার রাস্তা নাই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটা হচ্ছে ভিতরে। আর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এটা বন্ধ করে দেওয়া আছে। তো এই হলো 5 নম্বর ভবন। এবার আমি 6 নম্বর ভবনটি দেখাবো আপনাদের। 6 নম্বর ভবনটি এরকম। এটি দ্বিতল একটি ভবন। এই ভবনটি যদি আপনি দেখেন তাহলে এটাতেও কিছু নকশা করা আছে, যা জুম করলে বুঝতে পারবেন। ছাদের দিকে কিছু নকশা করা আছে। আর নিচের দিকে এরকম। তো দেখি এবার এই ভবনের ভিতরের অংশটি কীরকম। এটি হচ্ছে 6 নম্বর ভবনের ভিতরের অংশ। আপনি যদি ছাদটি দেখেন, এই ছাদটি একই কাঠের উপরে ঢালাই দেওয়া। আর ভিতরের দৃশ্যটা ঠিক এরকমের। ভিতরে যাওয়া নিষিদ্ধ, যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভবনের ভিতরটা হচ্ছে এরকম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা 7 নম্বর ভবনের দিকে যাব। এটা হচ্ছে 7 নম্বর ভবন। আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটিও আপনার দ্বিতল ভবন। এখানে পরপর 2টি ভবন রয়েছে, একটা 7 একটা 8। তবে এই 7 নম্বর ভবনটি মনে হচ্ছে সংস্কার করা, যার কারণে এর পলেস্তারগুলো এখনও ঠিকভাবে আছে। এবং এই পলেস্তারগুলো কিন্তু চুন সুরকি দিয়ে মনে হচ্ছে না, এটা সিমেন্ট লাগানো, যার কারণে এটা এখনও পলেস্তারগুলো খসে যাওয়ার উপক্রম হয়নি। যদি আমি 7 নম্বর ভবনটা একটু কাছে থেকে দেখি তাহলে আপনার এইরকম দেখা যাবে। এটা দ্বিতল ভবন। আর দ্বিতল ভবনে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু ভবনগুলো ঝুঁকিপূর্ণ। তো জুম করেই দেখা যাচ্ছে এরকম। এবার আমি 8 নম্বর ভবন আপনাদেরকে দেখাবো। এই 8 নম্বর ভবনটা হচ্ছে এরকম। এটাও দ্বিতল ভবন একটি, এবং এই ভবনের 7 নম্বর ভবনের থেকে 8 নম্বর ভবনে বেশি কারুকাজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কারুকাজগুলো উঠে গেছে। আর ছাদের উপরে বেশ নকশাকৃত কারুকাজ আছে। আমি যদি এবার এই ভবনের ভিতরের অংশ আপনাকে দেখাই,
তাহলে কেমন দেখাবে আপনারা একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই যে নকশাগুলো এরকম। এটা হচ্ছে 8 নম্বর ভবনের ভিতরের অংশ। ভিতরে তেমন কোনো কারুকাজ নাই, শুধু সামনের দিকের কারুকাজেই বেশি দেখা যায়। আর ভিতরের অংশটি যদি দেখা যায় তাহলে একেবারে ধ্বংসপ্রায় ভবন এটা। একটু ছাদের দিকে তাকালে দেখা যায় একটু নকশা আছে, নকশাটা তবে স্পষ্ট আসতেছে না যেহেতু ভিতরে। এই হচ্ছে আপনার নকশা। আজ এ পর্যন্তই। আগামীতে বাকি ভবনগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরব। সেই পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।